মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হত্যা মামলা থাকার পরও এমন ঘটনায় তোলপাড় বিভিন্ন দলের ক্ষোভ। মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এটিএম আজহরের আপিলের রায় ২৭ মে। ন্যায় বিচার পাওয়ার আশা আসামি পক্ষের। এই রায়ের মাধ্যমে জনাব এটিএম আজহরুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন। জুডিশিয়াল কিলিং এর যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। রমনা বজমূলে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের আংশিক রায় ঘোষণা। মঙ্গলবার হবে পূর্ণাঙ্গ রায়। ১ কোটি নতুন সদস্য নেবে বিএনপি। ১৫ মে শুরু হচ্ছে ২ মাসের সংগ্রহ কার্যক্রম। দেশের বিশৃঙ্খলা এড়াতে দ্রুত নির্বাচন দাবি। স্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপকে ১৪ মে দুদকের তলব। নথি জব্দ করতে রাজুকে চিঠি। বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে রূপ দিতে বাড়ানো হচ্ছে বন্দরের সক্ষমতা। বিশ্বের টপ অপারেটরদের ব্যবহারের পরিকল্পনা। ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি। এবং কাশ্মীর সীমান্ত রেখায় রাতভর ব্যাপক গোলাগুলি। লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিতদের দাবি। পাকিস্তানের সংঘাত বন্ধের আহ্বান ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এর আগে রাত ১১টার দিকে বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এরপর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়েন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গেল ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়। এ ঘটনায় এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ করেন। লেখেন, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। পোস্টে অন্তর্বর্তী সরকারের বিচার ও সংস্কার কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। দুই যুগ আগে রমনা বজমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের উপর পরবর্তী রায় ঘোষণার জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। বেলা ১টার দিকে আদালত পরবর্তী রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বজমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দণ্ডপ্রাপ্তরা। এক কোটি নতুন সদস্য নেবে বিএনপি।
এই জন্য আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত 2 মাস সদস্য সংগ্রহ কার্যক্রম চালাবে দলটি। এমন তথ্য জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে দ্রুত নির্বাচন হলে দেশ বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, খুনি গণহত্যাকারী লুটেরাদের বিদায় করার পরও নির্বাচনের জন্য দাবি করতে হচ্ছে, বিষয়টি লজ্জাজনক। সাইফুল রিপনের প্রতিবেদন। ষড়যন্ত্রের রাজনীতি ও আগামী নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে। আলোচনায় আসে 24-এর গণ আন্দোলনের ইস্যু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন দেশ পরিচালনা করছে। দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে একটি ভালো কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী, এত বড় ধ্বংসকারী, এত বড় নির্যাতনকারী লুটেরা আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই। তাকে বিদায় করছে কেন? গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোন ঘটনা আসে। তো তাড়াতাড়ি নির্বাচন দিবেন, সরকারেরও মান সম্মান থাকবে, দেশেরও মান সম্মান থাকবে, দেশের বিশৃঙ্খলা হাত থেকে বাংলাদেশের রক্ষা পাবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে 2 মাস ব্যাপী কার্যক্রম শুরু হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি। আগের চেয়ে অনেকটা ভালো আছেন, এটুকু বলা যেতে পারে, কিন্তু একবারে তিনি আগে যেমন সম্পূর্ণ যে সুস্থ সেটা না, কিন্তু আমরা উনি যাওয়ার সময় যে অসুস্থতা দেখেছি সেক্ষেত্রে হয়তো কিছুটা উনি আরোগ্য লাভ করেছেন। আলাদা এক সংবাদ সম্মেলনে সব সংস্কার অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এই সরকার তো বড় সংস্কারের সরকার নয়, এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। অতএব এই সরকারের কাজ হবে যে বড় সংস্কারগুলো প্রস্তাবনা আকারে চার্টার করে রাখা, আর ছোট সংস্কারগুলো অর্থাৎ নির্বাচন সংস্কার সংক্রান্ত সংস্কারগুলো বাস্তবায়ন করা। তারপরে ওই চার্টার নিয়ে আমরা পরবর্তী সংসদে আলোচনা করে আমরা প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যারা নির্বাচনে নির্বাচিত সরকার থাকবে, যারা বিরোধী দল থাকব, আমরা অঙ্গীকারাবদ্ধ। এখনই রাজস্ব বোর্ড ভেঙে না দিয়ে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন রাজস্ব নীতি করার আহ্বানও জানান তিনি। অনতি বিলম্বে এই রাজস্ব বোর্ড ভেঙে দেয়া এবং এই সমস্ত বিভাগ করা থেকে বিরত থাকবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের সাবেক এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। যদিও ভিন্ন মামলার তদন্তে বক্তব্য নেওয়ার জন্য তাকে তলব করে নোটিশ দেওয়া হয়েছে। 7 মে দুদক থেকে নোটিশটি পাঠানো হয়। স্টার্ন হাউসিং এর কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আগামী 14 মে সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নোটিশ সূত্রে জানা যায়, ওই নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান 2-এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। আলাদা নোটিশে একই মামলার অপর আসামি রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও আগামী 14 মে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয় সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির সঙ্গে বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। জানান, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে তার ধারাবাহিকতা প্রয়োজন। সবার ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করা হবে। ক্ষমতা যেন কুক্ষিগত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় ভাসানী জনগোষ্ঠী পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শন সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছেন তারা।
অভ্যুত্থানের সময় লক্ষ লক্ষ মানুষ যে প্রতিরোধ রচনা করেছেন, যে প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে, যেন পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের তরুণদেরকে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। যে সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র, নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে, এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব এবং এই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটরদের ব্যবহারের পরিকল্পনা জানিয়েছেন বিটা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, দেশের সীমাবদ্ধ ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ দক্ষ উপায়ে ব্যবহার করাই এর উদ্দেশ্য। ডেনমার্কের প্রতিষ্ঠান এপি মোলার মাস্ক চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে $800 মিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন বিটা চেয়ারম্যান AKM নাজিবের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল পরিদর্শন করেছেন বিডা ও বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান। 2024 সালে লালদিয়া টার্মিনালে কার্যক্রম শুরু করে এপিএম টার্মিনালস। শুরুতে $300 থেকে $400 মিলিয়ন বিনিয়োগের কথা থাকলেও তা বাড়িয়ে $800 মিলিয়ন করা হয়েছে বলে জানান বিডা চেয়ারম্যান। এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো $1 টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরগুলোর উন্নয়ন জরুরি। এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনা জানান তিনি। তারা তাদের নিজেদের দেশে হয়তো 1-2টা পোর্ট চালায়, কিন্তু গ্লোবালি তারা আরো 60-70টা দেশে পোর্ট চালায়। তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না, আমাদেরই খালি সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। এটা দ্যাটস আনফরচুনেট। আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি। আমি শিওর যে ওনারা জানেন যে ওনাদের আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা ম্যারিটাইম সিকিউরিটি, ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে। বিডা চেয়ারম্যান জানান, দেশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে একটি কমিটি করা হয়েছে এবং সম্ভাব্য স্থান হিসেবে আনোয়ারা পরিদর্শন করা হয়েছে। আমরা খুব রিসেন্টলি একটা ন্যাশনাল কমিটি করেছি ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোনের এটাকে অ্যাসেস করার জন্য। সো গ্লোবালি এই ট্রেডের দি আলটিমেট সেট আপ ইজ ফ্রি জোন, যেখানে আপনি অলমোস্ট মনে করতে পারেন যেটা একটা ওভারসিজ ট্রেড আমাদের। এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিক্যান্ট স্পাইক হবে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের কথাও জানান আশিক চৌধুরী। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী 27 মে রায় ঘোষণার দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। জামায়াত নেতারা রাজনৈতিকভাবে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন বলে অভিযোগ করেন আইনজীবী শিশির মনির। সেই সঙ্গে এটিএম আজহারের খালাসের মাধ্যমে ন্যায় বিচারের প্রত্যাশা করেন তিনি। সাবরিনা মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন চন্দ্রতারণ্য। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তি নিয়ে দলটির উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে শেষ হলো আপিল শুনানি। ২৭ মে ধার্য করা হয়েছে রায়ের দিন। এই দিন আদালতে শিশির মনির অভিযোগ করেন, সিন্ডিকেট করে জামায়াতের নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এটিএম আজহার খালাস পাবেন বলে আশা আইনজীবীর। আমরা আমাদের সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা শেখ হাসিনার সঙ্গে গোপনে দেখা করে জামায়াতের নেতাদের বিচারের পরামর্শ দিয়েছেন বলেও অভিযোগ করেন শিশির মনির। একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন, তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ও আইন সৎ উদ্দেশ্যে হলেও এর ব্যবহার হয় অসৎভাবে। এই আইন এবং এই ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা ছিল সৎ উদ্দেশ্যে,
কিন্তু এটিকে যারা ব্যবহার করেছেন আইন এবং ট্রাইব্যুনাল পক্ষ থেকে, ইভেন অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে, সেই ব্যবহারটা সঠিক ছিল কিনা সেটি ট্রাইব্যুনাল বা এখনকার অ্যাপিলেট ডিভিশনের জাজেসরা নির্ধারণ করবেন। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা সহ একাধিক অপরাধে 2014 সালে 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় দেয়। পরে আপিল বিভাগেও বহাল থাকে সেই সাজা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। এদিকে এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যায় বিচারের মাধ্যমে মুক্ত হয়ে তিনি দেশের ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় আওয়ামী সরকারের হেনস্থা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন বলে জানান তিনি। বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জুলুম থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে 3 দিনের জাতীয় অনুষ্ঠান মালা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ অন্যরা বক্তব্য রাখেন। জেলার শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে জাতীয় ও রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা শেষে মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করবেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের রবীন্দ্র শিল্পীরা। 3 দিনের এই অনুষ্ঠানমালা শেষ হবে আগামী 10 মে। দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীর আয়োজনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, জন্মবার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন চলছে এবং মানুষের মাঝে রবীন্দ্রনাথকে নিয়ে উদ্দীপনা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। স্নেহা, আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। এই বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাদার কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে। আমরা রয়েছি শিলাদার কুঠিবাড়ির সেই আয়োজন মঞ্চে। এখন এখানে কিন্তু রবীন্দ্র সঙ্গীত শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করছেন। নানা আয়োজনে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে 164তম যে জন্মবার্ষিকী সেটি কিন্তু উদযাপিত হচ্ছে। আসলে এই শিলাদার কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এসেছিলেন জমিদারি পরিচালনা করার জন্য, কিন্তু তারপরেই কিন্তু তিনি আসলে নেমে পড়েন সমাজ সংস্কারে। অর্থাৎ এই এলাকার মানুষের উন্নয়নের জন্য তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন, এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন এবং এখানে চিকিৎসালয় গড়ে তুলেছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই এলাকার মানুষের জন্য শুধু কিন্তু কবি নয়, তিনি একজন সমাজ সংস্কারক, তাদের কাছের মানুষ। তাই এই দিনটিকে কিন্তু এই শিলাদার কুঠিবাড়ির যে অঞ্চলের যে মানুষ রয়েছে তারা কিন্তু আলাদা চিত্তে উদযাপন করছেন। অর্থাৎ আপনাকে বলে রাখি যে এবছর কিন্তু জাতীয় পর্যায়ে কুষ্টিয়ায় 3 দিনের আয়োজন রাখা হয়েছে। অর্থাৎ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এই আজকে সকাল 10টার সময় কিন্তু মাননীয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। এরপরেই কিন্তু যে মূল যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে এবং এরপরেই কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই যে কুঠিবাড়ির শিলাদার কুঠিবাড়ির যে বাইরে রয়েছে, বাইরে সেখানে কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে, গ্রামীণ মেলা। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত যে ঐতিহ্য, যে ইতিহাস,
সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আসলে রবীন্দ্রনাথ এই অঞ্চলের মানুষের কাছে কিন্তু একটি আবেগের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে নিরিবিলি নিভৃত পরিবেশে বসে কিন্তু তিনি এই পদ্মা পাড়ে বসে তার জীবনের যে ঐতিহ্যবাহী যে সাহিত্যগুলো ছিল, গীতাঞ্জলি কাব্যের অধিকাংশ গ্রন্থগুলো কিন্তু রচনা করেছিলেন এই কুঠিবাড়িতে বসেই। এখানে তিনি যেমন তাকে সম্মানিত করেছেন, তাকে বিশ্ব দরবারে তুলে নিয়েছেন, তেমনি কিন্তু বাংলা সাহিত্যের ঐতিহ্য এবং সংস্কৃতিকে কিন্তু বিশ্বের কাছে পরিচিত করে তুলেছেন। এই দিনটি উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার শিলাদার কুঠিবাড়িতে নানা আয়োজনে রবীন্দ্র প্রেমী যারা রয়েছে তারা কিন্তু এই দিনটি উদযাপন করছেন। আসলে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে রবীন্দ্রনাথ যা দিয়েছে সেই ঋণ কিন্তু পরিশোধেই প্রতি বছরের মতো আজকেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই 164তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে কুষ্টিয়ার শিলাদার কুঠিবাড়িতে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম যে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদা কুঠিবাড়িতে আয়োজিত অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি। শিক্ষা নিয়ে প্রতিযোগিতা ভালো, তবে তা নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হলে তা সমাজের জন্য অশুভ হবে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার সকালে মিরপুরে পিটিআই অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভাগীয় সেমিনারে এসব কথা বলেন। জানান, জনবলের সক্ষমতা বাড়লে সরকারি স্কুলগুলোর পাশাপাশি বেসরকারি স্কুলগুলোর প্রতিও বাড়ানো হবে নজরদারি। এ সময় শুধু মানসম্মত শিক্ষাই নয়, নৈতিক শিক্ষার উপর জোর দেন তিনি। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা ভালো, কিন্তু আমাদের দেশে অনেক সময় এই প্রতিযোগিতাটা একটা অসুস্থ পর্যায়ে পৌঁছায়। এটা কোনো মানুষেরই বিকাশের জন্য উপযোগী নয়, কারণ সমাজে সবসময় কাজ করতে গেলে আপনি একা কোনো কাজ করতে পারেন না, আপনার অন্যের সহযোগিতা প্রয়োজন। ফলে বাচ্চাদের এই স্পিরিটে বড় করার জন্য স্কুলের কার্যক্রম আছে, সেটা হচ্ছে ক্লাসে যৌথভাবে কোনো কাজ করতে পারা। গেল 4 মাসে নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও 20 জনকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে 10 জনের মরদেহ, যাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন। বলেন, নৌপথে পণ্য পরিবহনের নামে পণ্য মজুত রোধে 1257টি লাইটার জাহাজ অভিযান চালানো হয়েছে। সতর্ক করা হয়েছে নাবিক ও কর্মচারীদের। একই সঙ্গে নৌপথ নিরাপদ করতে চালানো হচ্ছে টহল কার্যক্রম। আসন্ন ঈদুল আজহা ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। 26টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, 5 রাউন্ড তাজা গোলা, 25 পিস ইয়াবা, 6 কেজি 50 গ্রাম গাঁজা, 12 জন কিশোরগঞ্জ সদস্য, 4 জন চাঁদাবাজ, 3 জন ছিনতাইকারী এবং 1 জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। যেমন সকল এলাকাবাসী জানমালের নিরাপত্তা বৃদ্ধিতে সহজ ভূমিকা পালন করেছে। এছাড়াও নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গম চলাচলের চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র 1647 জন অধিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।